ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 2025 টাইম অ্যান্ড প্রশ্নবিচিত্রাটা 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করবো তোমাদের গণিতের। তো ইতিপূর্বে আমি তোমাদের অলরেডি 16টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, আর বাকি 4টে মডেল স্কুল 17, 18, 19, 20। তা আজকের 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন আমার এই চ্যানেলে। আর সেই সঙ্গে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর আর অনেক শেষের দিকে যত আসছে তত অনেক প্রশ্নগুলো রিপিট হচ্ছে, সেই প্রশ্নগুলো আমি আর করে দিচ্ছি না। তোমরা অবশ্যই যারা আমার মডেল স্কুলগুলো পূর্ববর্তী মডেল স্কুলগুলো দেখে থাকবে, তারা অবশ্যই তোমরা পেয়ে যাবে সেই সমস্ত প্রশ্নের সমাধানগুলো। চলো, আমি আজকের 17 নম্বর মডেল স্কুলগুলো সেই অভিনবত্ব বা নতুন প্রশ্নগুলোর সমাধান আমি করছি। চলো, আজকে 17 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো কী বলা হচ্ছে। 17 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে যে 80 টাকার 15% সমান কত টাকা। এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে, এইগুলো হয়তো তোমরা অনেকেই পারবে, কোনো অসুবিধা হবে না, অতি সহজ প্রশ্নগুলো। চলো, প্রশ্নটা কী ছিল। একের দিকের প্রশ্ন হচ্ছে যে 80 টাকার 15% কত হচ্ছে। 80 টাকার 15% সমান কত টাকা। দেখো, 80 টাকা কত অর্থ হচ্ছে এর এর অর্থাৎ গুণ 80 গুণিতক 15/100। 15% মানে কি জানি আমরা, 15/100, অর্থাৎ 100 ভাগের 15 ভাগ, অর্থাৎ 15% মানে কি, শতকরা মানে কি 100। তাহলে আমরা কাটাকাটি করে নেবো, শূন্য কাটো শূন্য কাটো, আর একে 8 কেটে কেটে 4 করো, আর এখানে হচ্ছে 10 কেটে 5 করো, আর 5 3 15, কত 4 3 12, 4 3 কত হচ্ছে 12। তাহলে 80 টাকার 15% সমান কত টাকা। 80 টাকার 15% সমান কত হচ্ছে 12 টাকা। কেমন? চলো, পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 75 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। চলো, আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে বলা হচ্ছে 85 গ্রাম, আর এখানে কিলোগ্রাম, দুটো একক ভিন্নধর্মী। তখন আমরা কি করব, হয় গ্রামকে কিলোগ্রাম করব, নয় কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব। দুটো একক কিন্তু সমান হতে হবে। তাহলে আমরা পেলাম কি, 85 গ্রাম পেলাম, আর একটা হচ্ছে 17 কিলোগ্রাম। আমরা 17 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব। 17 কিলোগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব। 17 কিলোগ্রাম সমান কত গ্রাম। দেখো, কত গ্রাম আমরা জানি। দেখো, 17 কিলোগ্রাম সমান, কিলোগ্রাম থেকে গ্রামে যেতে বলে কি 1000 দিয়ে গুণ করতে হয় জানি আমরা। তাহলে 17-এর সঙ্গে আমরা কী করব, 1000 গুণ করব। বেশ, তাহলে 17-এর সঙ্গে 1000 গুণ করলে কত হচ্ছে 17,000 হয়, তাই না। 17-এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে কত হচ্ছে 17,000 গ্রাম হয়, 17,000 গ্রাম হয়। আমরা এইভাবে ফেলে রাখবো, কত হচ্ছে 17 গুণিতক 1000 গ্রাম, আমরা গ্রামে কনভার্ট করে নিয়েছি। তাহলে এবার আমরা গ্রাম অলরেডি ছিল 75 গ্রাম, অর্থাৎ 17 কিলোগ্রামের 75 গ্রামের শতকরা বলা হচ্ছে। অর্থাৎ আমরা এভাবে করতে পারি, দেখো, তাহলে নিচে আমরা 17 কিলোগ্রাম অর্থাৎ 17 গুণিতক 1000 গ্রাম বাই নিচে রাখবো এত গ্রামের 17 গুণিতক 1000 গ্রাম করবো আমরা, আর উপরে কত গ্রাম আছে 85 গ্রাম। এর শতকরা কত হচ্ছে মানে গুণিতক 100। বেশ, এর দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কাটবো, যে 10 আছে এখানে 17 আছে, 17 5-এ 85, কত হলো উত্তর। উত্তর হলো 5/10, এখানে 10, 5/10, অর্থাৎ 5/10 মানে কি জানি আমরা, 5/10 মানে জানি কি 0.5, 0.5% শতকরা বলেছে মানে কি উত্তর হবে তোমাদের পার্সেন্টেজে 0.5%। চলো, আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো, এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স এম এবং এক্স এম প্লাস এন এর গসাগু কত। চলো, আমরা এর গসাগু মানটা বের করি। তাহলে এম এন ধনাত্মক রাশি বলা হচ্ছে, এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হচ্ছে। তাহলে এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এখানে বলা হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এম, আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন সমান কত হচ্ছে। দেখো, এক্স টু দি পাওয়ার এম মানে কি জানি আমরা, এই এক্স টু দি পাওয়ার এম কতগুলো আছে, এম এম প্রমাণ আছে, সুতরাং এর অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার এম। আর এখানে এক্স হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ফর কি হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এম ইন্টু আর এক্স টু দি পাওয়ার কত এন হয়েছে। এবার অতএব গসাগু কত হবে, অতএব গসাগু সমান কত হবে, গসাগু সমান হচ্ছে
দেখো এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এম মিলে গেছে, সুতরাং এই দুটো হবে, এই দুটোর একটি হবে কি গসাগু মান। তাহলে এক্স টু দি পাওয়ার এম হবে তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম এবং এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এর গসাগুর মানটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এম হচ্ছে তোমাদের গসাগু মান। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্নগুলো আছে 1 2 3 হয়ে গেছে, 4 4 দেখো 9ab স্কোয়ার 3a স্কোয়ার সি এবং 12 ac স্কোয়ার সি স্কোয়ার এর লসাগু কত? চলো আমরা এর সমাধানটা করি। লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে লসাগুর ক্ষেত্রে একটা জিনিস বা গসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে কোনো সমধর্মী সংখ্যার সর্বোচ্চ ঘাত হবে তার লসাগু মান, আর সমধর্মী সংখ্যার সর্বনিম্ন ঘাত হবে তার গসাগু মান। কেমন? এইটুকু কথা তোমরা মাথায় রাখবে। তাহলে এটা আমরা কত দাগের প্রশ্ন সমাধান করব? 4 দাগের প্রশ্ন সমাধান করব। তাহলে বলা আছে 9ab স্কোয়ার ইকুয়ালস টু দাও আর 3a স্কোয়ার সি ইকুয়ালস টু দাও আর 12 এ স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 9কে ভাঙা কত হবে? 3 3 9, তাই 3 গুণিতক 3 পাবে। আর এ বি স্কোয়ার, এ ফর একটা এ থাকবে, বি স্কোয়ার মানে কি বি দুটো থাকবে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে গুণ সম্পর্ক থাকছে। আর 3 স্কোয়ার সি অর্থাৎ 3 গুণিতক এ গুণিতক সি। আর 12 হচ্ছে 2 6 12 আর 2 3 6, 2 গুণিতক 3, 2 3 4, 4 3 12 গুণিতক এ স্কোয়ার ফল হচ্ছে দুটো এর গুণফল গুণিতক সি স্কোয়ার মানে কি দুটো সি এর গুণফল। বেশ, এখানে কি বলা হয়েছিল? এটা এখানে আমাদের লসাগু করতে বলা হয়েছে, অতএব লসাগু কত হবে? অতএব লসাগু সমান, দেখো মিল দেখো কোনগুলো আছে, একটা 3 একটা 3 একটা 3-এর মিল পাচ্ছে, 3 কেটে দিলাম, বসিয়ে দিলাম। আর কি মিল আছে? আর কিছু মিল নেই। আচ্ছা 3-এর আর একটা 3 পড়ে আছে, একটা 3 পড়েছে, লিখে দিলাম। আর 2 কোটা আছে? 2 দেখো দুটো 2 এখানে পড়ে আছে, অর্থাৎ এখানে দুটো 2ও বসিয়ে দেবো, গুণে দেবো। এবার 2 2 সংখ্যাগুলো মিলে গেছে, কেটে দিয়েছে। এবার হচ্ছে কত হচ্ছে দেখো, বা তোমরা এদিকে সংখ্যাগুলো লসাগু আলাদাভাবে করে নিতে পারো, 9 3 আর 12 লসাগু মানটা এইভাবে হচ্ছে কেন দেখো, 3 3 9, 3 একে 3, 3 4 12, কত পেলাম আমরা? পেলাম 4 3 12, 12 3 36, 36 হয়েছে। কত হলো? 3 3 9, 9 2 18, 18 3 36 হয়েছে, গুণিত দেখো। এবার চলো রাশিগুলো মিল দেখো, এ এ এ মিলে গেছে, একটা এ পেলাম, গুণিতক। আবার এখানে একটা এ পাচ্ছে, এখানে একটা এ পাচ্ছে, আর গুণিতক এ পাচ্ছে। তারপর হচ্ছে বি, দেখো বি কটা হচ্ছে? বি এখানে দুটো আছে, দুটো মাত্র বি আছে, তাহলে বি গুণিতক বি। দেখো বিটা উঠে গেল। সি, দেখো সি এর মিল একটা আছে, এর মিল একটা আছে, অর্থাৎ সি একটা পাবো আর একটা সি পড়ে থাকছে। এবার দেখো তাহলে আমরা সংখ্যাগুলো গুণ করতে কত পেলাম? 36 পেলাম। আর এ কটা পেলাম? এ দুটো পেলাম। দেখো এখানে এ কিন্তু সর্বোচ্চ ঘাত কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার পেলাম। তাহলে দুটো আছে মানে কি দুটো স্কোয়ার পেলাম। আর বি দুটো আছে, অর্থাৎ বি স্কোয়ার পেলাম। আর সি দুটো আছে, সি স্কোয়ার পেলাম। কেমন? তাহলে স্কোয়ার সি স্কোয়ার আর দুটো আছে, অর্থাৎ সর্বোচ্চ ঘাত এর 2 আছে, আর বি সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার আছে, আর সি সর্বোচ্চ ঘাত সি স্কোয়ার হয়ে গেছে। এ হচ্ছে লসাগু মান। কেমন? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা কী আছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে চিত্রে বিএসি এবিসি কোণের থেকে বড়, দেখো আচ্ছা, তাহলে এ কোণ বি কোণের থেকে বড়, তাহলে বি কোণ কোনটা? এটা হচ্ছে বি কোণ, বি কোণের থেকে এ কোণটা বড় হচ্ছে, অর্থাৎ এই কোণটা বড় হচ্ছে, আর এর তুলনা এই কোণটা বড় হচ্ছে। সুতরাং আমরা এসি বাহুটাকে দেখতে পাচ্ছি। তাহলে এসি বাহুটা বা এসি এবং বিসি বাহুর সম্পর্ক কি? বিসি বাহু এটা হচ্ছে, এটা বিসি বাহু, অর্থাৎ এই কোণটা যদি বড় হয় তাহলে, সরি এই কোণটা যদি বড় হয় তাহলে এই কোণটার অপেক্ষা এই কোণটা ছোটো বলা হচ্ছে, বি কোণটা ছোটো হতে এই কোণের তুলনায় কী হবে এই ক্ষেত্রে? তাহলে সি বাহুটা এসি বিসি বাহুটা কি বড় হবে, এসির তুলনায় কী হবে? বিসি বাহুটা সর্বাধিক বড় হবে। যেহেতু এই কোণটা যদি বড় হচ্ছে, সুতরাং কি এই কোণের বিপরীত বাহু সর্বোচ্চ বড় হবে, বোঝা যাচ্ছে? বৃহত্তম বাহু কোণের তার বিপরীত বাহু কিন্তু সর্বদা বড় হয়, অর্থাৎ বিসি বাহুটা এই ক্ষেত্রে বড় হবে। এসি বাহু তুলনায় কি বিসি বাহুটা বড় হবে, কেননা এ কোণটা বড় বলা হচ্ছে, বি কোণের তুলনায় এই কোণটা বড় হচ্ছে, এই কোণটা ছোটো হলে এই কোণটা অপেক্ষা এই বাহুটা অপেক্ষা ছোটো হবে। তাহলে বলছে এই কোণটা ছোটো হলে, ধরো এই কোণটা 30 ডিগ্রি,
এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কেমন? তাহলে বড় কোণটা হচ্ছে এই কোণটা বড় হচ্ছে। তাহলে এই বৃহত্তম কোণের বিপরীত বাহুটা সবথেকে বড় হয়, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা কী হবে? সবথেকে ছোট হবে। অর্থাৎ এসিটা ছোট হবে কার তুলনায়? বিসি বাহুর তুলনায়। অর্থাৎ এসি বাহুটা হবে বিসি বাহুর তুলনায় কী হবে? ক্ষুদ্রতর হবে। অর্থাৎ এই বাহুটা বড় হবে, এই বাহুটা ছোট হবে। কেননা এর বিপরীত কোণটা কী ছোট আছে, আর এর বিপরীত বাহুটা কোনটা বৃহত্তর আছে, বড় আছে, সুতরাং এই বাহুটা বড় হচ্ছে। অর্থাৎ বিসি বাহুটা সবথেকে বড়, এইরকম হবে। ঠিক আছে? তাহলে এসি এবং বিসি বাহুর সম্পর্ক কী? অর্থাৎ এসি বাহু অপেক্ষা বিসি বাহু বড়, বা বিসি বাহুর অপেক্ষা এসি বাহু ছোট। কেমন? তাহলে উত্তরটা কত হবে? এসি লেস দ্যান বিসি। বুঝেছে? বা বিসি উল্টে দিতে পারো, বা বিসি গ্রেটার দ্যান এসি, এভাবে করতে পারো। চলো পরের প্রশ্ন দেখো, কখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হবে? কখন বলো তো? কখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হবে? দেখো, তখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হবে যখন দুটি সমান্তরাল সরলরেখা যদি অন্য কোনো সরলরেখা দ্বারা ছেদ করা হয়। দেখো, দুটি সমান্তরাল সরলরেখা যদি অন্য কোনো একটা সরলরেখা দ্বারা ছেদ করা হয়, তখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ কি সমান হবে? একজোড়া অনুরূপ কোণের পরিমাপ কী হবে? সমান হবে। বোঝা গেছে? একজোড়া অনুরূপ কোণে এই কোণের মান যেমন যে মান হবে এই কোণে মানতে হবে, আবার এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে। কেমন? আবার এই কোণের মান যা হবে আবার এই কোণের মানও তাই হবে। বুঝছে? এই কোণের মানও তাই হবে। বোঝা গেছে? তাহলে যখন কি বললাম, তখনই একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হবে যখন দুটি সমান্তরাল সরলরেখা অন্য কোনো সরলরেখা দ্বারা ছেদ করা হবে, তখন তাকে আমরা কি বলবো? তখন সেই জ্যামিতিক চিহ্নকে আমরা কি বলবো? তখন একজোড়া অনুরূপ কোণের পরিমাপ কী হবে? সমান হবে। একজোড়া অনুরূপ কোণের মান কী হবে? একজোড়া অনুরূপ কোণের মান কি সমান হবে। ঠিক আছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন হচ্ছে, দুই দিকে দেখো, উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। চলো বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। কেমন? চলো এই উৎপাদকটা আমরা বিশ্লেষণ করি। এরকম উৎপাদক আমি অনেক করেছি। এই গণিতটাও হয়তো পূর্বে আমি করে দিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে চলো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করছো, এই গণিতগুলো কোনো সমস্যা হবে না। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে গণিত তোমরা সহজে পারবে না। কেমন? যারা গণিত প্র্যাকটিস করে তাদের কাছে গণিত অনেকটা জলে ভাতের মতো, আবার যারা গণিত প্র্যাকটিস করে না তারা অনেকটা গণিতকে ভয় পায়। এবার যারা গণিতকে ভয় পাও, তোমরা অবশ্যই আমার কাছে সাহায্য পেতে পারো, কোনো সমস্যা হবে না। যদি কোনো কেউ যদি গণিত না পারো বা বুঝতে না পারো কোনো বিষয় সম্পর্কে, তাহলে সে সম্পর্কে আমাকে কমেন্ট করো। আমি তার উপর আমি একটা ভিডিও করব বা ক্লাস নেব। আর তারা অবশ্যই আমার ক্লাস করতে পারলে তারা অবশ্যই আমার গণিতগুলো সহজে বুঝতে পারবে এবং করতে পারবে। চলো, তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে। তোমরা কী করবে? এই অন্তিম পদের দেখো, মধ্যপদের সহগ কত আছে? 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ আছে কোনটা? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, আর এক্সের সহগ হচ্ছে 1, আর এ প্লাস 1 ইন্টু এক্স জিরো, এই পদটাকে বলা হয় আমরা কী বলি? এক্স জিরোর পদ বলি। তাহলে এক্স জিরো ইকুয়ালস টু কত হয়? এর সহগ কত হচ্ছে? এ প্লাস 1 আর ইন্টু এ প্লাস 2। তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্সের সহগ হচ্ছে 1, আর এক্স জিরোর সহগ হচ্ছে এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। কেমন? তাহলে দেখতে পাচ্ছি প্রথম পদের সহগ কিন্তু 1 হচ্ছে, আর অন্তিম পদের সহগ কিন্তু এতগুলো আছে। তাহলে এই সংখ্যাটা দুটোকে আমরা কী করলে এই মধ্যপদের সহগ 1 প্রমাণ হবে? তাহলে এক্ষেত্রে আমরা কী করবো? এই দুটোকে কেমন কী করলে, আমাদের এই দুটো সংখ্যাকে আমরা কী করলে এই মধ্যপদের সহগ 1 প্রমাণ হবে? দেখো, তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ, যদি এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বাদ দিই, তাহলে কী হবে? মধ্যপদের সহগটা 1 প্রমাণ হবে। কেমন? চলো দেখি, বাদ দিয়ে দেখি। তাহলে a প্লাস 2 থেকে যদি আমরা a মাইনাস 1 যদি বাদ দিই, কত হবে? a প্লাস 2 মাইনাস a মাইনাস 1 কত হচ্ছে? প্লাস আর মাইনাস কেটে দিলাম, প্লাস 2 আর মাইনাস 2 অর্থাৎ 1। তাহলে মধ্যপদের সহগটা প্রমাণ হয়ে গেছে। তাহলে মধ্যপদের সহগ কত ছিল? 1 ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো? 2 মাইনাস 1। তাহলে চলো কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস, এই দুটি সংখ্যা যেমন ছিল তেমন বসে দেবো, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। ঠিক আছে? এবার চলো আমরা তাহলে কী করলাম? এক্স স্কোয়ার প্লাস 2 এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 হয়ে গেছে। এবার চলো কী করবো আমরা? এবার কী হবে দেখো তো? এবার এখানে
এখানে টু প্লাস ওয়ান হবে না, অর্থাৎ তোমরা কী করবে এ প্লাস টু করবে, এ প্লাস টু এভাবে করলে হবে। এখানে টু প্লাস ওয়ান হচ্ছে আমরা কি টু প্লাস ওয়ানটা অ্যাকচুয়ালি এটা হবে না, কী করবে এই দুটো পদ কিন্তু এখানে পাশাপাশি রাখবে, অর্থাৎ কীভাবে করবে দেখো এক্স স্কোয়ার প্লাস কী করবে এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এ প্লাস টু মাইনাস এ প্লাস ওয়ান, আর দ্বিতীয় বন্ধনী দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে এক্স করো ইন্টু, তারপরে মাইনাস আছে মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, ঠিক আছে। এবার চলো আমরা করছি, এই দুটো লাইন কিন্তু অবশ্যই তোমরা বাদ দেবে, এই দুটো লাইন হবে না, কেমন। এখান থেকে শুরু করবে, ইকুয়ালস টু হতে হবে কি দিয়ে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু, আচ্ছা ইকুয়ালস টু দাও এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে দেখো এখানে কমন ফ্যাক্টর চলে যাবে, কিন্তু দেখো দুটো করে পদের নিচে আমরা দাগ দেবো, এর মধ্যে কমন কী আছে সেটা বের করে নিই। দেখো কমনটা কী আছে, এখানে যদি এক্স স্কোয়ার, এখানে এক্স এখানে দুটো আছে, এখানে একটা আছে এক্স স্কোয়ার, একটা কমন আছে, সুতরাং এক্স কমন নিলে এখানে এক্স প্লাস থাকবে, এক্স প্লাস এখানে এ প্লাস টু থাকবে, কেমন, ব্র্যাকেট ক্লোজ করো। এটা কিন্তু তোমরা দ্বিতীয় বন্ধনী দেবে, মাইনাস এখানে কী কমন আসবে এ প্লাস ওয়ান কমন আছে, এ প্লাস ওয়ানটা আমরা বের করে নিলাম, কত পড়ে থাকছে এক্স, এবার মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, এ প্লাস ওয়ান যদি চলে যায় কমন তাহলে কী পড়ে থাকছে এ প্লাস টু পড়ে থাকছে, এ প্লাস টু, কেমন। তোমরা এটাকে দ্বিতীয় বন্ধনী দেবে, তাহলে দেখো আমরা এই সমধর্মী রাশিটা যদি আমরা কমন নিই তাহলে এক্ষেত্রে কী পড়ে থাকছে দেখো, সমধর্মী রাশিটা কমন নিলাম, এক্স প্লাস এ প্লাস টুটা চলে গেলে কী পড়ে থাকছে, তাহলে এক্স মাইনাস কী পড়ে থাকছে এ প্লাস ওয়ান, কেমন, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা ঘিরে দিলাম। এবার দেখো কী পেলাম আমরা, এক্স প্লাস এ প্লাস টু পেলাম একটা, আবার এক্স মাইনাস এ মাইনাস ওয়ান, বোঝা গেছে। এবার তোমাদের এইটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা আমরা দেখি, পরের প্রশ্ন কী আছে। তাহলে পরের প্রশ্ন আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স সেভেন এক্স স্কোয়ার প্লাস 12, দেখো একে আমরা মধ্যপদের শখ নির্ণয় করবো। চলো আমরা মধ্যপদের শখটা নির্ণয় করি। কী বলা আছে, এক্স টু দি পাওয়ার ফোর বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস 12, আচ্ছা ইকুয়ালস টু দাও, তাহলে কী বলা আছে ইকুয়ালস টু দিলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস 12 হচ্ছে, অর্থাৎ আমরা কি মধ্যপদের সঙ্গে নির্ণয় করবো, 12কে যদি আমরা মধ্যপদের সঙ্গে নির্ণয় করি তাহলে 12কে যদি আমরা লসগও করি তাহলে কী হবে 2 6 আর 2 3 2 4 আর 3 4 3 কত হবে 7, অর্থাৎ 4-এর সঙ্গে 3 যদি যোগ করি 7 হচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস কত হচ্ছে 4 প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12 equals to the x is 4 minus 4x square minus plus minus minus 3x square plus 12 equals to the কত হচ্ছে, দুটো করে পদের নিচে দাগ তো কমন নেবো যেহেতু, কত এখানে এই এই রাশি দুটো থেকে কী কমন আসছে এক্স স্কোয়ার কমন আসছে, এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার পরে থাকছে মাইনাস হচ্ছে 4 থাকছে, আর মাইনাস এখানে 3 যদি 3x স্কোয়ার যদি কমন শুধু 3 কমন নেব, 3 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার পরে থাকছে আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, আর 3 4 12 হচ্ছে, 3 4 12, ঠিক আছে। ইকুয়ালস টু সমাধান রাশিটা আমরা কমন নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 কমন নিলাম, কী পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3 পড়ে থাকছে, তো এইটাকে আমরা কি আবার উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু দাও, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3, আচ্ছা। এবার দেখো এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ, দেখো এটাকে আমরা মধ্যপদের সহগ নির্ণয় করবো। চলো আমরা গণিতটা সমাধান করি। তাহলে চলো গণিতটা আমরা সমাধান করছি, এক্স স্কোয়ার প্লাস এক্সটা কিন্তু এই দুটো পদের সঙ্গে গুণ করে দেবে, তাহলে এ স্কোয়ার এক্স হলো মাইনাস এক্স হলো মাইনাস এ, কেমন, দুটো করে পদের নিচে দাগ দেবো, আমরা কমন নেব, তাহলে কী কমন আছে এ এক্সটা কমন আসছে, এক্স কমন চলে গেলে কী পড়ে থাকছে, তাহলে এক্স পড়ে থাকছে, আর এখানে প্লাস থাকছে, এখানে যদি আমরা কি এ এক্স যদি চলে যায় কী পড়ে থাকছে এ পড়ে থাকছে, কেমন,
এখানে মাইনাসটা নামিয়ে নাও, এখানে কী কমন আসবে? দুটোর মধ্যে কমন দেখতে পাচ্ছি না, 1 কমন নাও। 1 কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে, মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ এখানে হবে। এবার সমাধানের রাশি দুটো পেয়ে গেলাম, কী হলো? তাহলে এক্স প্লাস ইন্টু কী পড়ে থাকছে? এক্স মাইনাস 1 হয়েছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। 3টি উৎপাদককে বিশ্লেষণটা অলরেডি করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। আর সরল করবো এই গণিতটাও করে দিয়েছি, কোনো তোমরা অবশ্যই এই ধরনের সমীকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? এই ধরনের সমীকরণগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো করতে অনেকটা কঠিন হয়, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো এই গণিতগুলো আমি পুরো করে দিয়েছি, হ্যাঁ? চলো পরের প্রশ্ন দেখো, গসাগুকে নির্ণয় করো। কী আছে? 4x² - 1 8x³ - 1 আর 4x² - 4x + 1। তাহলে এই গণিতগুলো আমি তোমাদের জন্য করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এই গণিতগুলো। এই গণিতটাও করে দিয়েছি, এটাও করে দিয়েছি। আর তারপরে লসাগু দেখো, লসাগুর মানের মধ্যে এগুলোও আমি করে দিয়েছি, কেমন? আর এগুলোও আমি করে দিয়েছি, সবগুলো এই গণিতগুলো পূর্বে সব কমন আসছে, দেখো এই গণিতগুলো সব কমন আসছে, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কেমন? সব কিন্তু হয়তো a³ - b³ সূত্র, এই সূত্রগুলো কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, যে সূত্রগুলো প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই এই গণিতগুলো করতে পারবে। সূত্রগুলো আমি এই গণিতের পারপাসে আমি করে দিচ্ছি, দেখো প্রথম সূত্র প্র্যাকটিস করবে কি হচ্ছে a² - b² সূত্রটা প্র্যাকটিস করবে। এর সূত্র হচ্ছে কি a + b ইন্টু a - b। এই সূত্রগুলো যদি না প্র্যাকটিস করো তোমরা অবশ্যই গণিতগুলো করতে পারবে না। তারপর হচ্ছে কি, তারপরে হচ্ছে তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে, আর a + b হোল স্কয়ার সূত্র যদি তোমরা এভাবে করো তাহলে a + b কটা পাবে? তোমরা দুটো পাবে, a + b দুটো পাবে, এটা একটা সূত্র হচ্ছে, তাই না? একটা সূত্র হচ্ছে। আবার এই সূত্র কিন্তু সাধারণ সূত্র জানি আমরা কি a² + 2ab + b²। এটা যেমন হচ্ছে সূত্র, এটাও সেই একই রকম সূত্র হবে। এই দুটোকে গুণ করলে কিন্তু এই সূত্রের মানটা বেরোবে, ঠিক আছে? তাহলে a + b হোল স্কয়ার মানে কি a + b ইন্টু a + b, ঠিক আছে? আবার a - b মানে কি a - b হোল স্কয়ার মানে কি a - b ইন্টু a - b, কেমন? অর্থাৎ এখানে পাওয়ার 2 মানে কি এই সংখ্যাটা কী হবে? দুবার গুণ হবে, বুঝা গেছে? আর সূত্র তোমরা প্র্যাকটিস করবে কি a³ - b³ এর সূত্র প্র্যাকটিস করবে। এর সূত্র হচ্ছে কি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², কেমন? আরেকটা সূত্র আছে দেখো, তাহলে a³ প্লাস b³ সূত্র তোমরা প্র্যাকটিস করবে, কি আছে? যে a + b ইন্টু a² মাইনাস ab প্লাস b², এই সূত্রটাও প্র্যাকটিস করবে, কেমন? এই সূত্রগুলো, এই কটা যদি সূত্র তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এই লসাগু বা গসাগু কিংবা গণিতগুলো তোমরা সহজে প্র্যাকটিস করতে পারবে, কেমন? চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। লসাগু গসাগু তোমরা তোমাদের যাতে হয় তার জন্য আমি সূত্র কটা লিখে দিয়েছি। এই সূত্র কটা যদি প্র্যাকটিস করে তোমরা যে ধরনের লসাগু গসাগু আসুক না কেন তোমরা অবশ্যই তা করতে পারবে। চলো পরের প্রশ্ন হচ্ছে, একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। দেখো এই গণিতটা আমি আগের মডেল স্কুলটা অর্থাৎ 16 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করেছে, আর এটা আমি করছি না। এক ধরনের জার্মান সিলভারের তামা ও দস্তা নিকেলের পরিমাণের অনুপাত হচ্ছে 4:3:2। এই ধরনের 94 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লেখো। চলো এই গণিতটা একটু আমরা করে দেখি। প্রথমে তোমরা করবে যে প্রদত্ত জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের অনুপাতটা প্রথমে লিখে নাও, যে প্রদত্ত জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত সমান কী দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 4:3:2। এবার তোমরা করবে যে একটা করে মান বার করবে তামা দস্তা ও নিকেলের 54 কিগ্রার মধ্যে কতটা পরিমাণ 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামা কত পরিমাণ আছে 54 কিগ্রার মধ্যে, আবার 54 কিগ্রার মধ্যে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে দস্তা কত পরিমাণ আছে, আবার 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে নিকেল কতটা পরিমাণ আছে। তাহলে প্রথমে আমরা কী করবো? তামার পরিমাণটা বের করবো। অতএব লেখো, অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে তামার পরিমাণ সমান 54 গুণিতক
তাহলে প্রথমটা তামা হচ্ছে, অর্থাৎ 4 উপরে লিখবে, আর যতগুলো আছে সবগুলো যোগ করে দাও। 4 3 7 8 9, প্রথমে 9, 4/9 হবে, অর্থাৎ 9 6 54, 6 হচ্ছে, কত হচ্ছে 6 4 24, কত হচ্ছে সমান হচ্ছে 24, 2 এ 4 24 কিগ্রা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারের মধ্যে তামার পরিমাণ কত আছে? 24 কিলো আছে, 24 কেজি বা 24 কিলো। এবং দস্তার পরিমাণ হবে কি? দস্তার পরিমাণ সমান 54 কিগ্রা ছিল ইন্টু, এটাকে 2 নম্বরটা হচ্ছে কিন্তু দস্তার পরিমাণ, অর্থাৎ 3, অর্থাৎ উপরে 3 লিখবো, আর টোটাল যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, 9 6 54 হচ্ছে, সমান 6 3 18। 18 কিগ্রা কি আছে? 18 কিগ্রা কি আছে? 18 কিগ্রা তামা আছে, দস্তা আছে, তামা দস্তা আছে 18 কিগ্রা, আর তামা কত আছে? 24 কিগ্রা। এবং নিকেলের পরিমাণ সমান 54 গুণিতক 2, 2/9, সমান 9 6 54, 6 দুগুণে 12, 12 কিগ্রা, বুঝেছে? 24 কিগ্রা, 18 কিগ্রা এবং 12 কিগ্রা, বুঝেছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি, তামা 54 কিগ্রার মধ্যে তামা পেয়ে গেলাম, দস্তা পেয়ে গেলাম, নিকেল পেয়ে গেলাম। এবার আমরা করবো কি, যে ধরি জার্মান সিলভারে আরও x কিগ্রা দস্তা মেশাতে হবে। অতএব লেখো নতুন জার্মান সিলভারে মোট দস্তার পরিমাণ হবে, দেখো মোট দস্তার পরিমাণ কিন্তু কী হবে, দেখো যে এখানে দস্তা ছিল কত, 18 কিগ্রা ছিল, দস্তা কত কিগ্রা ছিল? 18 কিগ্রা। 54 কিগ্রার মধ্যে দস্তা কত ছিল? 18 কেজি ছিল। আর এবার কিন্তু এক্স কিগ্রা মেশালে কত কী হবে, তাহলে 18 প্লাস এক্স সমান কত হচ্ছে? সমান 18 প্লাস এক্স কিগ্রা। কেমন? বেশ, এরপর প্রশ্ন অনুসারে ফেলে দাও। তাহলে নতুন অনুপাতে কী হয়ে বলেছে? 6:5:3 হবে। নতুন অনুপাতে যদি এক্স কিগ্রা দস্তা মেশায়, তাহলে কি নতুন জার্মান সিলভারের অনুপাত হবে 6:5:3 হবে। তাহলে এবার শর্তানুসারে বা প্রশ্নানুসারে করো, প্রশ্নানুসারে 24 নতুন দস্তার পরিমাণ কত হচ্ছে? 18 প্লাস এক্স ইস টু, আর এই দুটো প্রথম করো, 3টি হবে না, ইস টু দেবে না, এখানে ইকুয়ালস টু প্রথম দিলাম কি তামা আর দস্তা দুটো দিলাম, আর এক্ষেত্রেও তামা দস্তার পরিমাণ কী হবে? তাহলে আমরা অনুপাত যদি প্রথম প্রশ্ন অনুসারে করি, যে কোনো দুটো করতে পারো, কারণ দুটো করলে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে, অতিরিক্ত করার প্রয়োজন নেই। তাহলে আমরা এই দুটো নিয়েছি, তামা আর দস্তার পরিমাণটা নিয়েছি, আর নিকেলটা বাদ দিয়েছি। তাহলে এক্ষেত্রে নতুন অনুপাত কত ছিল? 6:5 কত ছিল? 2 ছিল। এক্ষেত্রে আমরা এই দুটো মানটা নিয়েছি, কেমন? এই দুটো মান নিয়েছি, নিকেলটা নিচ্ছি না। এই দুটো মান নিলেই আমাদের গণিতটা হয়ে যাবে। তাহলে কত ছিল? 6:5, কেমন? বা দিয়ে দাও, বা দিলে কী করবো? আমরা বাই করবো, ইস টু মানে কি বাই দেবো। তাহলে 24/18 প্লাস এক্স ইকুয়ালস টু 6/5, কেমন? বা তাহলে আমরা কণাকণে গুণ করবো, তাহলে 18 এক্স প্লাস এক্সের সঙ্গে আমরা 6 গুণ করবো, আবার কি করবো? আবার 24 সঙ্গে 5 গুণ করবো, কেমন? 24 সঙ্গে যদি 5 গুণ করি কত হচ্ছে? 120 হচ্ছে। তাহলে 18 এক্সের সঙ্গে যদি 18 প্লাস এক্সের সঙ্গে যদি 6 গুণ করি কত হবে? 18 6 কত হবে? 18 6 হচ্ছে আচ্ছা, 18 6 হচ্ছে 108, 18 6 108, 8 সরি
18 6 দেখো প্রথমে 6, 8 6 48 8, হাতে 4, 8 6 6 7 8, কত হচ্ছে 8 9 10, 108 প্লাস এক্সের সঙ্গে যদি 6 গুণ করি কত হচ্ছে 6s হচ্ছে ইকুয়ালস টু, আর 24 সঙ্গে যদি 5 গুণ করি কত হবে 24 5 120, 120 ঠিক আছে, ইকুয়ালস টু বা কত হচ্ছে 6x ইকুয়ালস টু 120 মাইনাস 108, বা তাহলে 6x ইকুয়ালস টু 108 থেকে 120 থেকে 108 বাদ দিলে কত হবে তোমার এদিকে 12 হচ্ছে, 12 বা x ইকুয়ালস টু কত হবে 12/6 সমান কত হবে 6 দুগুণে 12 2, তাহলে 2 কিগ্রা, 2 কিগ্রা কি লিখবে তোমরা, যে জার্মান সিলভারটিতে আরও 2 কিগ্রা দস্তা মেশালে জার্মান সিলভারের তামা দস্তা ও নিকেলের অনুপাত কত হবে 6:5:2 হবে। কেমন হচ্ছে, কত কিগ্রা মেশাতে হবে দস্তা 2 কিগ্রা বলছে। এক্স ধরেছিলাম কি, আমরা এক্স ধরেছিলাম দস্তার পরিমাণ, নতুন জার্মান সিলভারে আরও x কিগ্রা দস্তা মেশাতে হবে, অর্থাৎ x কিগ্রা দস্তা মানে কত 2 কিগ্রা হয়ে গেছে। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই, পরের প্রশ্ন কি আছে। এখানে কিন্তু প্রথম প্রশ্নটা অলরেডি পূর্বে আমি 16 নম্বর মডেল স্কুলে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। কেমন, চলো এটা করে দিয়েছি। 25 জন কৃষক একটি সমবায় সমিতি 24,400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারেন। সমিতিতে একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। এই ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রিরাশিক পদ্ধতিতে হিসাব করো। চলো আমরা এই গণিতটা একটু সমাধান করি, যেহেতু এই গণিতটা আগে করে দিয়েছি প্রায় একই রকম গণিত, কিন্তু এটা একটু অন্যরকম হবে। চলো আমরা এই গণিতটা করি। দেখো এখানে বলা হয়েছিল যে, এখানে বলা হয়েছে 24,400 বিঘা জমি 36 দিনে চাষ করে 25 জন কৃষক। কিন্তু এখানে বলা হয়েছে দেখো, একটি ট্রাক্টর, যে বলা আছে একটি ট্রাক্টর কেনায় দেখা গেল অর্ধেক জমি 30 দিনে চাষ করতে পারে, যেখানে 24,400 বিঘা জমি 36 দিনে চাষ করা যায়। এখানে অর্ধেক অর্থাৎ 1200 বিঘা 1200 বিঘা জমি কিন্তু কতদিনে চাষ করবে 30 দিনে। তাহলে এখানে লোক সংখ্যার সমান কী হবে, লোক সংখ্যার সঙ্গে কী হবে ট্রাক্টরের একটা সম্পর্ক থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি আমরা ট্রাক্টরের জায়গায় যদি আমরা লোক সংখ্যা বসাই, তাহলে এক্ষেত্রে হবে একটি ট্রাক্টর কতজন শ্রমিকের সমান হবে, সেটা আমাদেরকে এখানে গণিত করে বের করতে হবে। তাহলে প্রথমে তোমরা করবো কি, যে প্রথমে গণিতের ভাষা সমস্যাটি হলো, দেখো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে একদিকে লিখবে জমির পরিমাণ বিঘা, জমির পরিমাণ একক কী হবে বিঘা। আবার একদিকে করবে দিন সংখ্যা বা সময় লিখবে, সময় হবে একক কী হবে দিন। আর একদিকে লিখবে কি লোক সংখ্যা, এখানে ব্র্যাকেটে কি লিখবে টি। তাহলে এখানে বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে জমির পরিমাণ বলা হচ্ছে, প্রথমে 24,400 বিঘা জমি 36 দিনের মধ্যে 34 দিনে চাষ করতে পারে 25 জন শ্রমিক বা 25 জন লোক। এবার আছে একটি ট্রাক্টর সমান, একটি ট্রাক্টর যে এর অর্ধেক জমি, অর্থাৎ এর অর্ধেক জমি, যে পরিমাণ জমি 25 জন কৃষক চাষ করতে পারে, এর অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনের মধ্যে চাষ করবে একটি ট্রাক্টর। একটি ট্রাক্টর মানে কতজন লোক সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এখানে জিজ্ঞাসা চিহ্ন দেবে। এখানে তোমরা প্রথমে লোক সংখ্যা বের করে নেবে। তাহলে এই 30 দিনে কাজ করে 1200 বিঘা জমি, তাহলে একটি ট্রাক্টর করতে পারে, তাহলে একটি ট্রাক্টরের মান যা হবে আর যত উত্তর বেরোবে তার ততগুলো লোক কাজ করবে। এবার চলো আমরা কি করব, যে প্রথমে সময় বা দিন সংখ্যা স্থির রেখে, সময় স্থির রেখে জমির পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক বা স্থাপন করতে হবে। কি বলবে, দেখো তোমরা সময় লিখবে, সময় স্থির রেখে জমির পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক। দেখো এখানে সময় বা দিন স্থির রেখেছি ধরো 36 দিনের মধ্যে করবে, 2400 বিঘা জমি 25 জন লোক চাষ করতে পারে। এবার দেখো যদি কমেই ফেলি,
এতে দেখো যদি যে পরিমাণ জায়গা ছিল এখানে দিন সংখ্যা স্থির আছে, কিন্তু যদি দিন সংখ্যা স্থির আছে, যদি জায়গার পরিমাণ কমিয়ে ফেলে এক্ষেত্রে কি লোক সংখ্যা কি বাড়াবে? অবশ্যই না। এক্ষেত্রে কী হবে? লোক সংখ্যা কী হবে? লোক সংখ্যা হবে কমবে। জায়গার পরিমাণ কমলে লোক সংখ্যাও কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? সরল সম্পর্ক। কী সম্পর্ক? সরল সম্পর্ক। আবার দেখো, আবার এই জমির পরিমাণ স্থির দেখিয়ে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক স্থাপন করো। যদি আমরা এই পরিমাণ জমি চাষ করব, দিন যদি বাড়িয়ে ফেলি তাহলে লোক সংখ্যা কমাতে হবে। এক্ষেত্রে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে? ব্যস্ত। বুঝেছে? এবার লিখবে অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান কী করবে? এটা যেহেতু তোমাদের সরল সম্পর্ক ছিল, এর উল্টে যাবে। অর্থাৎ 12/2400 করবে গুণিতক। আর সময় কী ছিল? সময় ব্যস্ত সম্পর্ক ছিল, অর্থাৎ 36/30 গুণিতক। আর লোক সংখ্যা কত হচ্ছে? 25। এবার এর দুটো শূন্য কাটবো, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 30 আর 25 কাটো, 5 5 25, 5 6 30, আর 6 কাটো, 6 6 36, আর 2 6 কাটো, 2 3 6, কত হচ্ছে? উপরে 3 আর 5 থাকছে, 3 গুণিতক 5 সমান কত হচ্ছে? সমান 5 3 কত হচ্ছে? 15। 15 জন লোক। তাহলে এখানে প্রশ্ন কী ছিল? যে এখানে প্রশ্ন ছিল যে 1 বিঘা জমি একটি ট্রাক্টর কতজন লোকের সমান হবে? দেখো একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করা? তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতা সমান হবে। কেমন? তাহলে কী হবে? অতএব একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান হবে। বুঝেছে? একটি ট্রাক্টর 15 জন কৃষকের সমান হবে। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। বলছে একজন কন্ট্রাক্টর জাহাজ থেকে 10 দিনে সম্পূর্ণ মাল নামানোর জন্য 10 দিনের মধ্যে সম্পূর্ণ মাল নামানোর জন্য 280 জন লোককে নিয়োগ করলেন। কেমন? তাহলে সম্পূর্ণ অংশ বোঝা গেছে এক অংশ। তাহলে কতজন লোক নিয়োগ করা হলো? 280 জন। কিন্তু 3 দিন পরে দেখা গেল কাজটি একের 4 অংশ সম্পন্ন হয়েছে। আর কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ করা হবে? হিসাব করে লিখি। চলো আমরা এই গণিতটা সমাধান করি। দেখো প্রথমে তোমরা লিখবে ধরি কাজের সম্পূর্ণ অংশ বা সমস্ত কাজটি সমান এক অংশ। তাহলে এবার লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো প্রথমে সময় লিখবে বা দিন সংখ্যা। প্রথমে সময় আছে যেহেতু শেষে লোক সংখ্যা বের করতে বলছে, প্রথমে লিখবে তোমরা সময়, ব্র্যাকেটে দিন লিখবে। কেমন? তারপরে লিখবে কাজের পরিমাণ আর এখানে অংশ লিখবে। আর শেষে থাকবে লোক সংখ্যা, ব্র্যাকেট লিখবে জন। এবার দেখো প্রথম বলেছে 3 দিনে অলরেডি কাজটা হয়েছে। 3 দিনের পর কি একে 4 অংশ কাজটি সম্পন্ন হয়েছে। আর এই 3 দিনে একে 4 অংশ কাজটি করেছে কত? 280 জন লোক। তাহলে প্রথমে কি লিখবে? 3 দিনে কত একে 4 অংশ কাজ সম্পন্ন হয়েছে। যদি সম্পূর্ণ অংশ যদি আমরা এক অংশ ধরি, সম্পূর্ণ কাজটি যদি আমরা এক অংশ ধরি, তাহলে এক অংশের মধ্যে একে 4 অংশ কাজটা হয়েছে কতদিন করেছে? 3 দিনের মধ্যে একে 4 অংশ কাজটি করেছে কতজন লোক করেছে? 280 জন লোক করেছে। এরপর
বাকি আছে কতদিন দেখো, 3 দিন অলরেডি চলে গেছে, 10 দিনের মধ্যে বরাত পেয়ে গেছিলো, 10 দিনের মধ্যে কাজটা সম্পন্ন করবে সম্পূর্ণ অংশটা। আর কতজন লোক? 280 জন লোক। দেখো যে অলরেডি 3 দিন হয়ে গেছে, বাকি 7 দিন। 7 দিনে কত অংশ? 1/4 অংশ হয়ে গেছে। সম্পূর্ণ অংশ যদি 1 অংশ হয় তাহলে 1/4 অংশ কাজ করা হয়েছে, সুতরাং আমরা বাদ দেবো 1 থেকে 1/4 বাদ দিলে কত হবে? 3/4 অংশ কাজ বাকি আছে। আর এই 3/4 অংশ কাজ 7 দিনে করতে হলে কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে সেটাকে আমরা তৈরাসি পদ্ধতিতে নির্ণয় করব। চলো, কাজের পরিমাণ যদি আমরা স্থির রাখি, তাহলে কি হবে? তাহলে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে? অর্থাৎ কাজের পরিমাণ স্থির আছে, সময় যদি বাড়াই কী হবে? সময় বাড়ালে কী হবে? যদি আমরা যদি সময় বাড়াই, তাহলে লোক সংখ্যা কী হবে? কমবে, লোক সংখ্যা কমবে। কেমন? সময় বাড়ালে কী হবে? লোক সংখ্যা কমবে। আর লোক সংখ্যা যদি বাড়াই কী হবে? সময় দিন কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। অর্থাৎ সময়ের সঙ্গে প্রথমে বলবে কাজের পরিমাণ স্থির রেখে সময়ের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে? ব্যস্ত। আবার সময় বা দিন স্থির রেখে, যদি আমরা স্থির রাখি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে বলো তো? কাজের সঙ্গে লোকের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক কী হবে? সরল সম্পর্ক। দেখো, সময় যদি আমরা স্থির রাখি, এই সময়ের মধ্যে আমাদের কাজটি করতে হবে। যদি লোক সংখ্যা বাড়াই কী হবে? কাজের পরিমাণ যদি বাড়াই, লোক বাড়াতে হবে। যেহেতু সময় স্থির আছে, তাহলে কাজের পরিমাণ বাড়ালে কী হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে কী হবে? কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক সরল। তাহলে কি লিখবে? অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান, যেহেতু এটা কি বলা হয়েছে, এটা কি হবে? প্রথমটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 3/7 করবে গুণিতক, আর যদি সরল সম্পর্ক উপরটা নিচে যাবে আর নিচেরটা উপরে আসবে। এক্ষেত্রে কত হবে? 3/4 আর উপরটা উল্টে যাবে, অর্থাৎ গুণিতক 4/1 গুণিতক 280 সঙ্গত হচ্ছে। দেখো 4 কেটে দাও, 7 28 40, আর এখানে কত হচ্ছে? আর কিছু নেই। দেখো 4 3 12 120 120 3 3 3 9 9 4 36 360 জন লোক লাগবে। অর্থাৎ 7 দিনের মধ্যে যদি 3/4 অংশ লোক কাজ করে, তখন কী হবে? কতজন লোককে কাজ করতে হবে? 360 জন লোক। অলরেডি কতজন ছিল? 280 জন ছিল। তাহলে আর কতজন শ্রমিক লাগবে? অতএব দেখো আরও অবশিষ্ট শ্রমিকের সংখ্যা কী হবে? বলবে আরও 360 বিযুক্ত 280 সমান কত হবে? সমান 80 জন। 80 জন লোক নিয়োগ করতে হবে। কেমন? চলো পরের প্রশ্নটা কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, এটা হয়ে গেছে, 4টা হয়েছে, 3 4 কমপ্লিট হয়েছে। এবার দেখো 5-এর দিকেটা কি আছে দেখি। বলা আছে 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। 6টি ট্রাক্টর 20 একর জমি কতদিনে চাষ করবে? সেটা তোমরা তৈরাসি পদ্ধতিতে বা বিস্তর পদ্ধতিতে তোমরা সমাধান করতে পারো। এখানে নির্দিষ্ট করে বলা হয়নি কোনটা বিস্তর পদ্ধতিতে না তৈরাসি পদ্ধতিতে, সেটা নির্ণয় করতে হবে তোমাদের। যে কোনো একটা পদ্ধতিতে তোমরা নির্ণয় করবে। আমি করে দিয়ে দেখাচ্ছি তৈরাসি পদ্ধতিতে। চলো অনেকটা করি আমরা। দেখো প্রথমে 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। আমরা এখানে দিন সংখ্যা বের করতে বলছে, তাহলে শেষে তোমরা দিন সংখ্যা লিখবে, সময় লিখবে, সময় ব্যাকেটে দিন লিখবে। আর তারপরে কি বলা হচ্ছে? তারপর হচ্ছে জায়গার পরিমাণ, দেওয়া আছে, পরিমাণ একরে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ট্রাক্টর সংখ্যা,
তাহলে এবার তোমাদের প্রথমে লেখা উচিত ছিল যে লেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি করবে, এখানে ট্রাক্টর সংখ্যা প্রথমে বলা আছে 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। এবার বলা আছে 6টি ট্রাক্টর 20 একর জমি কত দিনে চাষ করতে পারবে। দেখো প্রথমে জায়গার পরিমাণ যদি স্থির রাখো, তাহলে জায়গার পরিমাণ স্থির রেখে আমরা লিখতে পারি জায়গার পরিমাণ স্থির রেখে ট্রাক্টর সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক ব্যস্ত। কেন দেখো, যে জায়গার পরিমাণ স্থির রাখলাম, ধরো 24 একর জমি, আমরা ধরলাম 24 একর জমি, 9টি ট্রাক্টর 12 দিন করতে পারে। যদি জায়গার পরিমাণ কমে যায়, এক্ষেত্রে কিন্তু সময়ের পরিমাণ কি বাড়াতে হবে, যেহেতু আমাদের জায়গা স্থির আছে, সুতরাং ট্রাক্টরের সংখ্যা যদি কমে তাহলে জায়গার পরিমাণ বাড়বে। আর যেহেতু ট্রাক্টরের পরিমাণ বাড়ালে কী হবে, জায়গার পরিমাণ কিন্তু কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক হচ্ছে। কেমন ব্যস্ত সম্পর্ক। আবার ট্রাক্টর সংখ্যা স্থির রেখে যদি জায়গার পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক কী হয়, দেখো যে ট্রাক্টর ধরো 9টি ট্রাক্টর আমরা স্থির রাখলাম, 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিন চাষ করতে পারে। যদি কমিয়ে ফেলি, যে তাহলে জায়গার পরিমাণ যদি কমে যায়, এক্ষেত্রে কী হবে, সময় কিন্তু কমবে। জায়গার পরিমাণ কমলে সময়ের পরিমাণ কমবে। এক্ষেত্রে কী সম্পর্ক হবে, সরল সম্পর্ক। তাহলে কী বলবে, জায়গার পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক সরল। তাহলে এক্ষেত্রে দেখো, অতএব নির্ণেয় সময় ব্যাকেটের দিন, দেখো প্রথমটা যেহেতু ব্যস্ত সম্পর্ক ছিল, তাহলে কত হবে, 9/6 হবে, ইন্টু পরেরটা সরল সম্পর্ক ছিল, তখন 20/24 হবে গুণিতক 12। তাহলে আমরা 12 একে 12, 12 দুগুণে 24, আর 2 10 20, আর কত হবে 3 3 9, আর 3 দুগুণে 6, 2 5 10, কত হবে সমান 3 গুণিতক 5 সমান কত হবে 5 3 15, 15 দিনে। কত দিনে, 15 দিনে। তাহলে কি বলা হলো, 6টি ট্রাক্টর 20 একর জমি চাষ করবে কত দিনে, 15 দিনে। কেমন, এটা হবে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি। এটির আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল। এক্ষেত্রে তোমরা কী করবে, এক্ষেত্রে কিন্তু এই গণিতটা আমি পূর্বে করে দিয়েছি, এটা তোমাদের কোনো আর সমস্যা হবে না, অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো। এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ জল উন্মোচন হলো, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ জলের অনুপাত কিন্তু 1:2 হবে। এই গণিতটা আমি করে দিয়েছি, এই দুটো গণিত অলরেডি করে দিয়েছি, এগুলো এই দুটো গণিত করছি না। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো জ্যামিতিতে চলে এলাম আমরা, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাদের পেজ নাম্বার 93। আর বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি ত্রিবাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটি হলো পরিমাপের অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান হবে। এটা তোমাদের পেজ নাম্বার 145 পেজের 7 নম্বর উপপাদ্যে লক্ষ্য করবে। তারপর দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এটা টেক্সট পেয়ে তোমাদের 153 নম্বর পেজে আছে। তারপর দেখো, এবিসিডি ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এবিসি কোণ ইকুয়ালস টু বিসিডি কোণ। প্রমাণ করো যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এটা তোমাদের কোষে দেখি 9-এর 6 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করবে, 6 দাগের প্রশ্নটা তোমরা লক্ষ্য করবে, এই উত্তরটা তোমরা পেয়ে যাবে। দেখো এখানে করে দেওয়া হয়েছে, দেখো এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, তোমরা অঙ্কন করবে কি এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম। যদি ট্র্যাপিজিয়াম কীভাবে হয়, দেখো এইভাবে ট্র্যাপিজিয়ামের চিত্রটা হয়ে থাকে। আর তারপর কী বলা হচ্ছে যে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, এ বি
সিডি একটি ট্রাপিজিয়াম, তো বলা আছে এবি এডি বিসি কি আছে সমান্তরাল, দেখো সমান্তরাল এবি এবিসিডি, অর্থাৎ এডি এডি আর বিসি পরস্পর সমান্তরাল, এবং এবিসি কোণ আর বিসিডি কোণ পরস্পর সমান, অর্থাৎ বি কোণ আর সি কোণ, বি কোণ বলা হচ্ছে বি কোণ আর সি কোণ কি আছে সমান। প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তাহলে চলো আমরা এটাকে কী করবো, আমরা এবি বাহুকে বর্ধিত করেছি, আর এবি বাহুকে বর্ধিত করলে এভাবে হবে, আর সিডি বাহুকে বর্ধিত করলে তোমরা এভাবে যোগ করে দেবে, অর্থাৎ এটা একটা পি বিন্দু উল্লেখ করবে, অর্থাৎ কী হয়ে যাবে, এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তো এই দুটি বাহু সমান হলে আমরা জানি কি পিসি বাহুর সঙ্গে আর পিবি বাহু যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে কী হবে, তাহলে তার বিপরীত কোণগুলো কী হবে, পরস্পর সমান হবে, অর্থাৎ বি কোণ আর সি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে এখানে প্রথমে দিয়েছি কি প্রদত্ত কী হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়ামে এটা এডির সমান্তরাল বিসি এবং এবিসি কোণ ইকুয়ালস টু বিসিডি কোণ। প্রামাণ্য বিষয় কী আছে, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার অর্থাৎ এবি ইকুয়ালস টু ডিসি, অর্থাৎ এবি ইকুয়ালস টু ডিসি, এই দুটি বাহু পরস্পর সমান হবে। কেমন, তাহলে চলো তার বলা আছে প্রমাণ অঙ্কন, দেখো অঙ্কন দেওয়া আছে বিএ ও সিডি বাহুকে বর্ধিত করা হলো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। দেখো এ বি বা বিএ আর সিডি বাহুকে আমরা বর্ধিত করলাম, বর্ধিত করার পর দেখলাম যে পি বিন্দুতে ছেদ করেছে। বেশ, চলো তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পিবিসি এর পিবিসি কোণ ইকুয়ালস টু পিসিবি কোণ, যেহেতু এবিসি ইকুয়ালস টু বিসিডি, অর্থাৎ বি কোণ আর সি কোণ কি সমান। তাহলে এটা 1 নম্বর দিয়ে দাও, এটা ডট দিয়ে 1 নম্বর দিয়ে দাও। অতএব পিসি ইকুয়ালস টু পিবি, এখন এডি লম্বা সমান্তরাল বিসি ও পিবি ভেদক। দেখো পিবি কিন্তু ভেদক করলাম, বুঝতে পারছো? বেশ, অতএব পিবিসি কোণ ইকুয়ালস টু পিএডি, এটা কিন্তু অনুরূপ কোণ। বি কোণ আর এ কোণ কিন্তু এই কোণ কিন্তু একটা অনুরূপ কোণ। এই কোণ কোনটা বলা হচ্ছে, এই কোণ হচ্ছে তোমার পিএডি কিন্তু এটা অনুরূপ কোণ, বুঝতে পারছো? এটা আর এটা কি হচ্ছে, এই কোণের মান যা হবে এই কোণে মানতে হবে, অর্থাৎ বলেছে পিবিবি বলা হচ্ছে কি পিবিসি কোণ আর পিএডি কোণ কিন্তু কি হচ্ছে অনুরূপ কোণ, কোণ হচ্ছে অনুরূপ কোণ। তারপরে বলা আছে দেখো আবার এডি সমান্তরাল বিসি ও পিসি ভেদক, অতএব পিসিবি কোণ ইকুয়ালস টু পিডিএ কোণ, এগুলো এটাও কিন্তু অনুরূপ কোণ। অতএব যেহেতু পিবিসি ইকুয়ালস টু পিসিবি আর পিএডি কোণ ইকুয়ালস টু পিডিএ কোণ, অর্থাৎ এই কোণের মানের সঙ্গে ডি কোণের মান কি সমান। বেশ, পরে দেখো পরে বলা আছে ত্রিভুজ পিএডি এর পিএডি কোণ ইকুয়ালস টু পিডিএ কোণ, অতএব পিডি ইকুয়ালস টু পিএ। 1 নম্বর থেকে পাওয়া যায় পিসি ইকুয়ালস টু পিবি, কিন্তু এটা কিন্তু আমরা 2 নম্বর সূত্র দিয়ে দেবে, এটা কিন্তু 2 নম্বর। কেমন, 1 নম্বর থেকে পাওয়া যায় যে পিসি ইকুয়ালস টু পিবি, অর্থাৎ পিসি দেখো বলা আছে পিসি দেখো পিসি ইকুয়ালস টু পিবি, এই দুটো বাহু কিন্তু পরস্পর সমান। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে, বুঝেছো? বেশ, বলা হচ্ছে বা পিডি ইকুয়ালস প্লাস ডিসি সমান পিএ প্লাস এবি, অর্থাৎ বা পিএ প্লাস ডিসি ইকুয়ালস টু পিএ প্লাস এডি, এটা 2 নম্বর থেকে পেলাম আমরা, অর্থাৎ 2 নম্বর থেকে পেলাম কি পিএ প্লাস এবি সমান কি এবি হচ্ছে, আর পিএ প্লাস ডিসি সমান কি ডিসি হচ্ছে। বেশ, অর্থাৎ এবি ইকুয়ালস টু ডিসি, অর্থাৎ এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা কিন্তু প্রমাণ করা হলো, ঠিক আছে? চলো পরের প্রশ্নটা কি দেওয়া আছে দেখি আমরা। পরের প্রশ্ন দেওয়া আছে দেখো অথবা দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করেছে বিএডি কোণ এডিবি কোণের অপেক্ষা বৃহত্তর হবে। এটা তোমাদের পেজ নম্বর 156 প্রয়োগ 8-এর দিকে পেয়ে যাবে। এটা এই গণিতটা প্রয়োগ নম্বর 8, পেজ নম্বর হচ্ছে 156। প্রশ্ন দেখো প্রমাণ করেছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান হবে। এটা তোমাদের কোর্সে দেখে 6 দাগের প্রশ্নটা আছে, এটা আমি আগের মডেল স্কুলে করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। প্রশ্ন দেখো অথবা ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ ও এসিবি কোণের অন্তস্থ সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, প্রমাণ করো যে বিওসি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু বিএসি কোণ, অর্থাৎ বিএসি কোণের হাফের সঙ্গে 90 ডিগ্রি যোগ করলে অর্থাৎ বিওসি কোণের মানটা সমান হবে।
বুঝা যাচ্ছে? এটাও তোমাদের পূর্বে এটা দেখো কষে দেখি 16.1 16.1 এর 11 দাগের প্রশ্ন কিন্তু এটা তোমাদের 11 দাগের প্রশ্নটা এটা তোমরা অবশ্যই করতে পারবে। এটা আমি করে দিয়েছি পূর্বের প্রশ্নে, আমি এটা সমাধান করে দিয়েছি। চলো আজকের গেল তোমাদের এই গেল তোমাদের 17 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিলাম। আর ইতিপূর্বে যে প্রশ্নগুলো আমি করে দিইনি সেগুলো আমি কোনো না কোনো মডেল স্কুলে করে দিয়েছি, সেটা তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আর যদি কোনো প্রশ্ন যদি ভুল থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যথাযথভাবে সেই সমস্ত প্রশ্নের সমাধানটা আমি করে দেওয়ার চেষ্টা করব। আর আমি আজকে 17 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এর পরের ভিডিওতে আমি 18 নম্বর মডেল স্কুলটা তোমাদের জন্য নিয়ে আসবো। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। গুড নাইট।